তৃতীয় দিনের মতো কলম বিরতিতে এনবিআর কর্মীরা। সংস্থাটি 2 ভাগ করার সিদ্ধান্ত বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বিকেলে সংবাদ সম্মেলন। বাজেটে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নির্দেশনা চান উদ্যোক্তারা। উৎসে কর কমানো সহ অডিটের নামে ভোগান্তি না করার দাবি। ব্যবসা বান্ধব রূপরেখা চান অর্থনীতিবিদরাও। নাব্য চ্যালেঞ্জে মাতারবাড়ি ও বে টার্মিনাল। প্রয়োজনীয় গভীরতা রক্ষায় নেই ড্রেজার। কেনা হচ্ছে নতুন মেশিন। বছরে 3,000 কোটি টাকা সাশ্রয়ের আশা। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞার 1 মাস পরও খাদ্য সহায়তা পাননি কক্সবাজারের জেলেরা। পরিবার নিয়ে মানবেতর দিন যাপন। গাফিলতি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস। এবং পালিয়ে থাকা ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দুবাই প্রবাসীদের। জোরালো পদক্ষেপের আশ্বাস বাংলাদেশ ব্যাংক গভর্নরের। চাইলেন বিদেশি সহায়তা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বাজেট ও তৈরি পোশাক খাতের জ্বালানি নিশ্চয়তা নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কমার আলম। কমার আলম, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আপনাকে স্বাগতম এবং দর্শকদেরকে স্বাগতম এবং লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ভাই বোন এবং উদ্যোক্তাদেরকে আমার শুভেচ্ছা এবং সালাম। জি, আমরা আলোচনায় ফিরবো। তার আগে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে আমাদের কাছে, প্রতিবেদনটি দেখে আসব। আসছে বাজেটে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সুস্পষ্ট দিক নির্দেশনা চান রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। চান অডিটের নামে ভোগান্তি না করার ফয়সালাও। সেই সঙ্গে উৎসে কর কমানো সহ নানা কৌশলে সরকারকে শিল্প বান্ধব নীতি নিয়ে এগিয়ে আসার তাগিদ তাদের। আগামী বাজেটে এই ব্যবসা বিনিয়োগ বান্ধব একটি রূপরেখা দেখতে চান অর্থনীতিবিদরাও। MS আরেফিনের রিপোর্ট। একদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা আর ট্রাম্পের শুল্ক যুদ্ধে অস্থির বিশ্ববাজার, অন্যদিকে দেশের ভেতরে চড়ে আছে ব্যাংক ঋণের সুদহার, কলকারখানায় বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এমন জটিল সমীকরণের মধ্যেই আগামী মাসে আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। বাজেটে সবুজ কারখানায় 10% সহ পোশাক খাতে বিদ্যমান 12% কর্পোরেট কর হার এবারও বহাল রাখার দাবি তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের। উৎসে কর 1% থেকে কমিয়ে 0.6% চান তারা। ট্যাক্স যেটা আমরা বলি ওটা এখানে 1%-এ আছে। আমাদের আগে যে পার্সেন্টেজটা ছিল সেটা ছিল 0.6। আমরা যদি ওখানে ফেরত যেতে পারি তাহলে অবশ্যই অনেক বেনিফিটেড হব। পোশাকের বাজারে ভারত ভিয়েতনামকে টেক্কা দিতে নীতি ও অর্থ সহায়তা দেয়া সহ নানা কৌশলে সরকারকে এগিয়ে আসার তাগিদ তাদের। এলডিসি কে সামনে আছে, ইনসেন্টিভ থাকবে না সেটা আমরাও জানি। ব্যাড মৌকুব করতে পারে, এটা এলাকা ভিত্তিক সুযোগ সুবিধা দিতে পারে। আমার সিএম এর উপরে ডলার রেট একটু বাড়া দিতে পারে। কাস্টমসের যে অডিট প্রক্রিয়া নিয়ে যে হয়রানি, এটা আমরা চাই যে ডিজিটালাইজ করতে চাচ্ছেন এটা যেন পূর্ণাঙ্গভাবে চালু হয়, যেন সব কিছুই যদি অনলাইনে থাকে তাহলে নতুন করে আবার অডিট করা লাগবে কেন। গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের স্পষ্ট কৌশল দেখতে চান পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্ম। গ্যাসের প্রায়োরিটাইজেশন, এনার্জি কমিটমেন্টে যে আমরা এতটুকু আপনারা পাবেন, ওইটা যদি না দিতে পারে ওইটাকে তাহলে ব্যালেন্স করার জন্য, যদি ওইটা না দিতে পারে ওইটাতে যে ক্ষতিটা হচ্ছে ওইটাকে ব্যালেন্স করার জন্য কি সরকার ইনসেন্টিভাইজ করা উচিত না ইন্ডাস্ট্রিটাকে? ইটস আ পিওর মানে সিম্পল ক্যালকুলেশন। কিন্তু উৎপাদন খাত যেন পণ্য তৈরি ও সময় মতো বাজারে সরবরাহ করতে পারে, সেজন্য জ্বালানি সহ বিদ্যমান সংকট দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাট এনি কস্ট তাদের যারা শিল্প প্রতিষ্ঠান আছে যেসব এরিয়াতে, সেখানে বিদ্যুৎ গ্যাস নিরবচ্ছিন্ন দেওয়ার কোন পন্থা আছে সেই পন্থাটা নিয়ে এটা নিশ্চিত করতে হবে। ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরিতে বিশেষ ঋণ বিনিয়োগ কর্মসূচি নিয়েও সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি এবং বে টার্মিনালের নাব্য রক্ষাও চ্যালেঞ্জ। এসব চ্যানেলে প্রয়োজন 12 থেকে 18 মিটার গভীরতার ড্রেজিং। এজন্য কেনা হচ্ছে 3টি অত্যাধুনিক হপার ড্রেজার ও কাটিং সেকশন মেশিন। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মাত্র 6 নটিক্যাল মাইলের চট্টগ্রাম বন্দরের এখন নিজস্ব সীমা 64 নটিক্যাল মাইল পেরিয়ে গেছে। বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজের সঙ্গে যুক্ত হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি আধুনিক বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বে টার্মিনাল। খনকের সাথে সাথে আরো নতুন সেই ধরনের টেলিং স্টেশন হপার ড্রেজার কেনার, যেটা হয়তো মাতারবাড়িতে কাজ করবে, যেখানে আমাদের ডিজাইন ডেপ 16 মিটার, বে টার্মিনালে হয়তো 11.5 থেকে 12 মিটার মতো ডিজাইন ডেপ থাকবে। অন্তত 9.5 কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে 14.5 মিটার মাটি খনন করে তৈরি করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জাহাজ চলাচলের এই চ্যানেল। টার্মিনালের স্থাপনা তৈরি না হলেও 3টি অতি গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলের নাব্য রক্ষায় প্রয়োজন পলি জমা ঠেকানো। আমাদের যেহেতু এখন চ্যানেলের গভীরতা অনেক বেশি হচ্ছে মাতারবাড়িতে এবং বে টার্মিনালে, সেই হিসেবে আমাদের অধিক সক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রকিউর করা দরকার। চট্টগ্রাম বন্দরের একমাত্র ড্রেজার এই খনক 12 মিটার গভীরে গিয়ে খনন করতে পারে এই খনক। তবে চট্টগ্রামের বন্দরের নাব্য রক্ষায় কর্ণফুলী নদীতে প্রয়োজন 14 মিটার গভীরতার ড্রেজার মেশিন। তবে আর অপেক্ষা নয়, বন্দর মাতারবাড়ি এবং বে টার্মিনালের জন্য কেনা হচ্ছে 2টি হপার ড্রেজার এবং 1টি কাটিং সেকশন মেশিন। ঠিকাদারের ড্রেজারের পরিবর্তে নিজস্ব ড্রেজিং মেশিন বহরে যুক্ত হলে বছরে অন্তত 300 কোটি টাকা সাশ্রয়ের আশা বন্দর চেয়ারম্যানের। বিদেশি বা অন্য কোনো কোম্পানিতে করতে যাই, তাহলে দেখা যাবে 2-3 বছরে যে খরচ হবে সেই খরচ দিয়ে আমরা কিন্তু আসলে ড্রেজার কিনতে পারবো। 14 থেকে 18 মিটার গভীরতা গিয়ে হপার ড্রেজার পলি অপসারণ করলো। পলিথিন সহ অন্যান্য আবর্জনা জমাট বেঁধে যাওয়া মাটি কাটতে প্রয়োজন কাটিং সেকশন মেশিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। অর্থাৎ নগর ভবনের সামনে যারা অবস্থান করছিলেন আন্দোলনকারীরা, তারা মিছিল নিয়ে এখন ঠিক প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে যে রাস্তা, অর্থাৎ গুলিস্তানের যে 0 পয়েন্ট রয়েছে, 0 পয়েন্ট থেকে প্রেস ক্লাবে যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে মোতায়েন করা হয়েছে। এবং ঠিক প্রেস ক্লাবের ভেতরে, অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে না গিয়ে প্রেস ক্লাবের পাশ দিয়ে গিয়ে পল্টন অভিমুখে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে মূলত আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাচ্ছেন। এবং যারা আয়োজকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা প্রেস ক্লাব হয়ে আবারও যেই নগর ভবনের সামনে যেই রাস্তা রয়েছে সেই রাস্তায় তারা অবস্থান নেবেন। যদিও এই মুহূর্তে বিশাল মিছিল আমরা লক্ষ্য করছি যে প্রেস ক্লাবের ঠিক সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে 0 পয়েন্ট দিয়ে এবং পল্টন অভিমুখে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে মিছিল অভিমুখে তারা আসলে যাচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে তার যে মেয়রের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে। এবং এই যে গড়িমসি করা হচ্ছে, অর্থাৎ গেজেট প্রকাশ হয়েছে, গেজেট প্রকাশের তারপরেও কেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, কেন তাকে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না, শপথ পড়ানো হচ্ছে না, সে বিষয়ে তারা এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছেন তাদের উপরে আহ্বান জানাচ্ছেন এবং জবাব চাচ্ছেন যে কেন আসলে তাকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এই জন্য বলছেন যে খুব দ্রুত যাতে এই দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং কোনো রকম কোনো যেন গড়িমসি না করা হয়, সে ব্যাপারে তারা হুঁশিয়ার উচ্চারণ করেছেন। যদি তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয় তাহলে বৃহত্তর আরও আন্দোলন গড়ে তোলার কথা তারা বলছেন। তো সব মিলে এই মিছিল এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেবে এবং তারা তাদের যে পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি তারা গ্রহণ করবেন। এই ছিল সচিবালয়ের সামনের রাস্তা থেকে যারা আন্দোলন করছেন তাদের সবশেষ খবর। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ চলছে। আমরা সরাসরি ছিলাম সেই লং মার্চে। অর্থ বাণিজ্যের খবরে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা এবারের বাজেটে নানান দাবি চাচ্ছেন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সংকট যেন দূর হয় এবং নিরবিচ্ছিন্ন সেবা যেন তারা পায়, সেই দাবিও তারা করছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় ফিরছি। জনাব কমার আলম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এ সময়ের বাণিজ্যে। ধন্যবাদ। আসছে বাজেটে আপনারা বিভিন্ন দাবি করেছেন, ব্যবসায়ীরা, তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা, সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে আপনারা যেটি তুলে ধরেছেন যে শিল্প খাতে যেন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্নভাবে হয়, সেই দিক নির্দেশনা যেন বাজেটে আসে। আপনাদের মূলত দাবি কি আসছে বাজেটে? আপনারা জানেন যে গার্মেন্ট শিল্প
এমন একটি শিল্প যেখানে আমাদের নানামুখী চ্যালেঞ্জ ফেস করতে হয় প্রতিনিয়ত, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ। সারা বিশ্বে যখন চাহিদা কমে যায়, পণ্যের মূল্য কমে যায়, এফওবি যেটাকে আমরা এফওবি প্রাইস বলে থাকি, সেই এফওবি প্রাইস কমে গেলে উদ্যোক্তাগণ অনেক ক্ষতির সম্মুখীন হন। এই মুহূর্তে আপনারা জানেন ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। অর্ডার সিচুয়েশন নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং যার ফলে উদ্যোক্তারা কঠিন সমস্যার মুখোমুখি। এই মুহূর্তে আমি আশা করব যে আমাদের গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা উচিত, কারণ আমরা উদ্যোক্তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রতিটা মিনিটের একটা কস্ট আছে এবং আপনারা জানেন যে কোনো ব্যবসায় কস্ট ইজ এভরিথিং। তো এই কস্টিংটাকে আমরা সেভ করতে হলে আমাদেরকে অবশ্যই গ্যাস এবং বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমি আশা করব সরকার যথাসময়ে একটা পরিকল্পনার মাধ্যমে গ্যাস আমদানি এবং আমাদের নিজস্ব যে আহরণ, এই দুটাকে সমন্বয় করে উদ্যোক্তাদেরকে গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করবেন। আপনারা কর সুবিধাও চেয়েছেন, তো সেই ক্ষেত্রে কি কি কর সুবিধা চেয়েছেন আপনারা? আপনারা জানেন যে আমরা আমাদের এফওবি প্রাইসের উপর 1% করে কর দিয়ে থাকি, অগ্রিম কর। সো এটা এমন না, বিভিন্ন উদ্যোক্তাদের সক্ষমতা বিভিন্ন রকম, এখানে বড়, মাঝারি, ছোট বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে এবং এই এক একটা ফ্যাক্টরির সক্ষমতা এক এক রকম। কেউ ব্যবসায় প্রফিট করছেন, কেউ করছেন না, কারো হয়তো সমান সমান আছে। সো আমরা যে অগ্রিম করটা দিচ্ছি এটা অনেক সময় চাপের কারণ হয়ে যাচ্ছে, বিকজ দ্য বিজনেস সিচুয়েশন ইজ নট রাইট, মানে আইডিয়াল সিচুয়েশন এই মুহূর্তে না। সো আমি আশা করব যে সরকার আমাদেরকে একটা 0.5% থেকে কমিয়ে জনাব কমর আলম, আরেকটি প্রশ্ন আছে। 2026-এ এলডিসি গ্রাজুয়েশনের পর কিন্তু অনেক সুবিধা কমে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর আপনারা সেই সুবিধাগুলো পাবেন না। তো এখন কি নতুন করে কোনো সুবিধা নেওয়ার থেকে প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির জন্য কোনো সহযোগিতা চাওয়াটা বেশি দরকার ছিল কিনা, কি মনে করেন? অবশ্যই। আপনারা জানেন যে আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তান, ইভেন চায়না অ্যাজ এ বিগ ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার, তারাও তাদের ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টারদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে এবং আমরা এলডিসি মাইগ্রেশন এর কারণে আমাদের ইনসেন্টিভ বন্ধ হয়ে যাবে। সো সরকারকেই বিভিন্ন ফর্মে ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে সাহায্যের ব্যবস্থা করতে হবে, পলিসি সহায়তা, কর হ্রাস, তারপরে আপনার আমরা যে ইন্টারেস্ট রেট, ব্যাংক ইন্টারেস্ট রেট, সেটা কমানো, ব্যাংকের বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে আমরা যে ধরনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের একদম সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বাজেট এবং শিল্প খাতের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কুমার মালিক। দেখছেন এ সময়ের বাণিজ্য। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞায় উপকূলে অলস সময় পার করছেন কক্সবাজারের জেলেরা। 1 মাস পেরিয়ে গেলেও পাননি খাদ্য সহায়তা। দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা, তাই কাজ না থাকায় কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় বসে আছেন জেলে আবুল কালাম এবং উসমান গনি। কিন্তু তাদের যেন দুশ্চিন্তার শেষ নেই। জেলে কার্ড থাকলেও এখনো পাননি প্রণোদনার খাদ্য সহায়তা। আমরা এখন খুব কষ্টতে আছি, এবছর এমনি সাগরে মাছ নাই। আর বন্ধ মধ্যে কি সরকার এখনো কিছু না ধরে আর শুধু জেলে আবুল কালাম কিংবা উসমান গনি নন, নিবন্ধিত প্রায় 65,000 জেলে এখনো পায়নি তাদের প্রণোদনার খাদ্য সহায়তা। কিভাবে চললাম, কিভাবে বাঁচাইয়াম, কিভাবে আমরা সংসার চালাইয়াম। আজকে প্রায় 25 দিন 27 দিন হয়ে গেছে, আমরা এই যে অসহায়ের মতো থেকে গেছি, আমরা এই যে কিছু পাই নাই। আমাদের বন্ধ শেষ হতে চলেছে, কিন্তু এখন আমরা অদ্যবধি জাল পাই না, এবং জেলার খুব অসহায় জীবন যাপন করতেছে। তবে দ্রুত জেলেদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। বরাদ্দ এসেছে জেলেদের জন্য, সেটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, সংশ্লিষ্ট জেলে ভাই আছে তাদের কাছে পৌঁছাতে পারবো। কক্সবাজারের যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে 6,784টি।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সরাসরি যাচ্ছি সেখানে। বন্ধক দেব কিছু কাজে এটা উল্লেখ করলাম এই জন্য, যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। কাজে এইটা হলো একটা সময়ের ব্যাপারে, আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য। রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন? যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো, প্রত্যেক এনজিও চেষ্টা করলো, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন, আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি। প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক, ক্রমে ক্রমে প্রসার করতে আরম্ভ করলো। ক্রমাগত ভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো, নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো। এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটা কোন একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পর বললো যে কি করতে হবে আমাদেরকে বলে। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে লাভ করে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়ে। তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, সেটা সমর্থন করলো। একটা জায়গায় প্রাইস লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। এটাতে আমি ঘোরতর ভাবে আপত্তি দিলাম, বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারে না। তারা ব্যাখ্যা চাইলো, রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমি একটা কথা ব্যাখ্যা করলাম, সেটা বহুবার বহু দেশে বলেছি, এখন বলি। সেটা হলো, দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক, কিন্তু জিনিস তফাৎ, ভিন্ন জিনিস, একেবারে ভিন্ন। কিরকম ভিন্ন? তা আমি উদাহরণ দিতাম, এখনো সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে। আমি বললাম যে দেখেন, আমেরিকান ফুটবল ও ফুটবল, ইউরোপিয়ান ফুটবল ও ফুটবল, কিন্তু খেলা ভিন্ন। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাইতে চান, ইট উইল বি ডিজাস্টার, পাগল হয়ে যাবে সবাই। আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংককে দিয়ে, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন। বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না, সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি, তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়া ঠিক হবে না। বলছে আমরা পৃথকভাবে করবো, আমরা পৃথকভাবে করলে এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে, এটাকে একটু ভিন্ন করতে হবে। এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো, তো অবশেষে রাজি করালাম, ফখরুদ্দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে, পৃথকভাবে হবে। তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না। আমি না, তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে, তাহলে এটা গুরুত্ব পাবে। ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না। এটা নিয়ে আবার ঝগড়া হলো, মতবিরোধ হলো, অবশেষে সেটাও রাজি হলো। তারপর এটা এখানে আমাদের অফিসে এরা করবে। আমি জানা তো এই অফিসে, বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না, এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে। মানুষ যেন জানে তার রেগুলেটরি অথরিটি ওইটা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে, যেই করো ওই করো, এটা ঠিক হবে না। সরাসরি ছিলাম আগারগাঁও। দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে লিচু, তবে অভিযোগ উঠেছে অতিরিক্ত মুনাফার আশায় অপরিপক্ক লিচু বাজারে তুলছেন বাগানীরা। বিস্তারিত জানাতে শহরের নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাজারে আপনার লিচু উঠতে শুরু করেছে, যদিও 25শে মের পরে লিচু ওঠার কথা ছিল, কিন্তু অনেক বাগানি এবং আপনারা যারা চাষি তারা কিন্তু লিচু পেরে আমরা বাজারে আপনার নিয়ে আসছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে দিনাজপুরে মাদ্রাজি এবং
বেদানা লিচু এখানে উঠেছে, তবে লিচুগুলো এখনও সেভাবে পরিপক্ক হয়নি বা পরিপুষ্টতা লাভ করেনি। যদিও যারা ক্রেতা যারা এখান থেকে লিচু নিচ্ছেন তারা যেটা বলছেন যে আরও 7 দিন বা 10 দিন পরে এই লিচুগুলো আসলে রং হইতো এবং পরিপুষ্টতা লাভ করতো, তারপরে অনেকে নিচ্ছেন যেহেতু প্রথম ফল হিসেবে তারা বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন। আজকে মাদ্রাজি যেটা বাজারে যেটা তারা বিক্রি করছেন প্রতি 600 থেকে 650 টাকা এবং বেদানা লিচু 600 থেকে 650 টাকা এবং মাদ্রাজি 300 থেকে 250 টাকা তারা বিক্রি করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন যে বেদানা লিচু ইতিমধ্যে আপনার ভৌগোলিক নির্দেশক জিআই হিসাবে স্বীকৃতি পেয়েছে। এবার দিনাজপুরের যারা বাগানি তারা যেটা বলছেন যে বেদানা লিচুটা তারা হচ্ছে বাইরে পাঠানোর জন্য তারা প্রস্তুতি তারা গ্রহণ করছেন এবং বিশেষ করে লিচু কিন্তু এখনও আপনার সেভাবে পরিপক্ক বা পরিপুষ্টতা লাভ করেনি। আর হয়তো 10-15 দিন পরে হয়তো লিচু বাজারে পুরোপুরি আসবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ যেটা বলছেন যে দিনাজপুরের লিচু আপনার অনেক বেশি আপনার এখানে ব্যবসা করে। এবার তারা যেটা লক্ষ্যমাত্রা দিয়েছেন যে তারা 700 থেকে 750 কোটি টাকা এবার আপনার এখানে ব্যবসা করবেন এবং পর্যায়ক্রমে আপনার মাদ্রাজি এবং বেদানার পরে এখানে বোম্বে আপনার চায়না 3 হাড়িয়া এবং কাঁঠালি লিচু আসবে। তো আমার কাছ থেকে লিচুর মার্কেটের এই পৌর মার্কেটে সর্বশেষ এই ছিল। সরাসরি ছিলাম দিনাজপুরে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সময়ের বাণিজ্য এনবিআর আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশের আঞ্চলিক দফতরগুলোতে তৃতীয় দিনের কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, বাকি তো আরো 4টা এই দিনে কিন্তু আমরা আজ সকালে এনবিআর এসে দেখেছি যে তারা কিন্তু সবাই অফিসে এসেছেন, তবে কেউই কিন্তু কাজ করছেন না। আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে কিন্তু সব কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু আসছেন, কিন্তু কর্মচারীরাই কিন্তু আসছেন, কিন্তু হচ্ছে তারা কিন্তু কেউই নিজেদের ডেস্কে তেমন ছিলেন না। তারা সবাই কিন্তু অলস সময় পার করছেন বলা যায়। তারা অলস সময় পার করছে বলা যায়। আর তৃতীয় দিনের কর্মবিরতি শেষে কিন্তু তারা বলেছে যে তাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় তবে কিন্তু তারা পরবর্তীতে কঠোর অবস্থানে যাওয়ার তারা কথা জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কঠোর অবস্থানে যাবেন। আর এরপরে কিন্তু তারা আরো বলেছেন যে আজকে তাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় তাহলে বিকাল 3টার সময় কিন্তু তারা সংবাদ সম্মেলন করবেন। এই সংবাদ সম্মেলনে কিন্তু তারা তাদের পদক্ষেপগুলো সেগুলো তারা বলবেন যে তারা পরবর্তীতে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে এনবিআর এর সর্বশেষ পদক্ষেপ। অন্তর্বর্তী সরকার ঋণ খেলাপিদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ থেকে যারা সম্পদ নিয়ে বাইরে চলে গেছেন তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। ভবিষ্যতে যদি তারা কেউ করে তারাও যেন জানেন যে এই করলে পরে আমরা শান্তিতে থাকতে পারবো না, কারণ আমাদের আগের যারা করেছে তারা শান্তিতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্য, এই লক্ষ্যে আপনারা সহায়তা করুন। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।